বন্যা দুর্গত 50 জনকে উদ্ধার করল প্রবাসীর হেলিকপ্টার। এদিকে বিনামূল্যে হবে প্লেনের টিকিটের তারিখ পরিবর্তন, বন্যার কারণে ফ্লাইট মিস। এদিকে ওমানে ভয়াবহ বৃষ্টি, বন্যা, প্রবাসী সহ প্রাণ গেল 4 জনের। অপরদিকে ওমানের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার গুঞ্জন। এদিকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স হারালো নগদ। এরপর থাকছে শেখ হাসিনা সহ সবার লাল পাসপোর্ট বাতিল ঘোষণা। আরও জানিয়ে দিব বন্যা নিয়ে ডক্টর ইউনূসকে যা বললেন ভারতীয় হাই কমিশনার। এরপর থাকছে পরিবারের চিন্তায় বাংলাদেশ প্রবাসীদের নির্ঘুম রাত। বিস্তারিত খবরে জানিয়ে দিব সৌদি আরবে ভয়াবহ বন্যা। সবশেষ থাকছে কাবা ইমামের বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য দোয়া। বন্যা দুর্গত 50 জনকে উদ্ধার করল প্রবাসীর হেলিকপ্টার। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যাকালীন পরিস্থিতি, যেখানে মানুষ জীবন ও জীবিকা হারিয়ে চরম দুর্দশায় পড়েছিল, সেখানে প্রবাসীর হেলিকপ্টারে উদ্ধার অভিযান এক আলোকবর্তিকার মতো একটি উজ্জ্বল উদাহরণ। ফেনী ও কুমিল্লা সহ বন্যা কবলিত এলাকায় আটকে পড়া হাজার হাজার মানুষের জন্য এই উদ্ধার অভিযান একটি আশার আলো ছিল। প্রবাসী হেলিকপ্টারে স্বেচ্ছাসেবীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 50 জনকে নিরাপদে উদ্ধার করেছেন। বিশেষ করে নারী ও শিশুদের উদ্ধারে তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। এদিকে প্রবাসী হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান বলেন, গত 22 আগস্ট আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান সম্ভব হয়নি। তবে 23 আগস্ট হেলিকপ্টারের উদ্ধার অভিযানে ছোট ছোট গ্রুপে প্রায় 50 জনকে উদ্ধার করা হয়। তবে সম্ভব হলে আগামীকাল তারা এই উদ্ধার অভিযান অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। এদিকে প্রবাসীর হেলিকপ্টারে বন্যা উদ্ধার অভিযান মানবতার একটি জ্বলন্ত উদাহরণ। এই অভিযান প্রমাণ করে যে দুর্যোগের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়াতে পারে এবং একসাথে কাজ করে মানবতার সেবা করতে পারে। আর এদিকে বিনামূল্যে হবে প্লেনের টিকিটের তারিখ পরিবর্তন, বন্যার কারণে ফ্লাইট মিস। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যার কারণে বিমানবন্দরে আসতে না পারা যাত্রীদের জন্য সুসংবাদ এলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিমানবন্দর থেকে চলাচলকারী 33টি এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে যে বন্যা কবলিত অঞ্চল থেকে আসা যাত্রীদের যদি ফ্লাইট ধরতে না পারা যায়, তাহলে তাদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করে দেওয়া হবে। বন্যার কারণে অনেক যাত্রী বিমানবন্দরে পৌঁছাতে বিলম্ব করছেন বা পুরোপুরি আসতে পারছেন না। এই পরিস্থিতিতে তাদের যাতায়াতের কষ্ট কমানোর জন্য এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। এই পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে 24 ঘন্টা যাত্রী সেবা নিশ্চিত এবং বন্যা কবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে। মঙ্গলবার রাত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার তীব্রতা এতটাই বেশি যে শুক্রবার সকাল পর্যন্ত এতে 13 জনের প্রাণহানি ঘটেছে। আর এদিকে ওমানে ভয়াবহ বৃষ্টি, বন্যা, প্রাণ গেল প্রবাসী সহ 4 জনের। বৃষ্টি বন্যায় বিপর্যস্ত হচ্ছে একের পর এক দেশ। এক প্রান্তে বাংলাদেশ পানির তলায়, অপরদিকে ওমান ও মধ্যপ্রাচ্য থেকেও আসছে দুঃসংবাদ। এবার ওমানে ভারী বৃষ্টিজনিত আকস্মিক বন্যায় নিজু আর ওয়াদি তানুফে প্রবাসী সহ প্রাণ গেল 4 জনের, এমন খবর পাওয়া গেছে। পর্বতারোহীর একটি দল ওয়াদি অতিক্রম করতে গেলে 5 জন পানিতে ভেসে যান। পরে পুলিশের অভিযানে তাদের মধ্যে 4 জনকে উদ্ধার করা হয় এবং অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে বাংলাদেশে চলমান বন্যায় 11 জেলায় এখন পর্যন্ত 49 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, 1 জন করে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে এবং কক্সবাজারে 3 জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আর এদিকে এবার ওমানের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার গুঞ্জন। বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের আস্থার জায়গা হওয়ার কথা থাকলেও নানা সময়ে এই দূতাবাসই প্রবাসীদের জন্য আতঙ্কের জায়গা হয়ে সামনে এসেছে। ভিসা, বাণিজ্য, দুর্নীতি এবং কখনো কখনো প্রবাসীদের হয়রানির প্রাণকেন্দ্র হয়ে ওঠে এগুলো।
ফলে সরকার পতনের পর দূতাবাসের দুর্নীতি বন্ধের দাবি আরও জোরালো হয়। এরই মধ্যে কানাডার বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত বিতর্কিত 2 নারী কাউন্সিলর অপর্ণা পাল এবং মিথিলা ফারজানার চুক্তি বাতিল হয়েছে। দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 6 রাষ্ট্রদূতকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিগগির সরিয়ে দেওয়া হতে পারে ওমানের মাস্কাটে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকেও। ভিসা বন্ধ, যথাযথ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বেশ কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের সবথেকে আলোচিত সমালোচিত কুয়েত দূতাবাস সম্প্রতি কর্মকর্তাদের জুয়ার আসরে সময় কাটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়লে আবারও সমালোচনা জোরদার হয়। এর আগেও বিভিন্ন সময়ে রাষ্ট্রদূত, দূতালয় প্রধান, কল্যাণ সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যদিও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। উল্টো খবর প্রকাশের জেরে সংবাদ মাধ্যমের প্রবাসী প্রতিনিধিদের মিথ্যা অভিযোগে হয়রানি করা হয়। এসব কারণেই দূতাবাস হাইকমিশনে কর্মরত অসৎ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি আরও জোরালো হচ্ছে। আর এদিকে এবার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স হারালো নগদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, মোবাইলে আর্থিক সেবার অর্থাৎ MFS প্রতিষ্ঠান ডাক বিভাগের নগদকে দেওয়া ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নগদকে পুনর্গঠন করা হবে। এরপর যদি তারা ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তাহলে লাইসেন্স দেওয়া হবে। গেল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, শুধু নগদ নয়, ডিজিটাল ব্যাংকিংয়ের সব লাইসেন্স পুনর্বিবেচনা করা হবে। ডিজিটাল লাইসেন্সের কাঠামোগত পরিবর্তন করা হবে। তিনি আরও বলেন, মোবাইলে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদকে পুনর্গঠন করা হবে। বিদেশ থেকে টেকনোলজি হস্তান্তর করে নগদকে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাওয়া হবে। নগদকে বিকাশের মতো পরিণত করার চেষ্টা করব যেন প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয়। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক হিসেবে টাকা না থাকার পরও নগদ ডিজিটাল টাকা তৈরি যে প্র্যাকটিস করেছে তার সঙ্গত ছিল না। পূর্ববর্তী সরকারের সময় এ ধরনের প্র্যাকটিস তো বাংলাদেশে অনেক হয়েছে। নগদের বিষয়টি ব্যতিক্রম নয়। আমরা সেটাকে এখন শুদ্ধ করার চেষ্টা করব। তিনি বলেন, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে নগদে প্রশাসক বসানো হয়েছে। ডাক বিভাগের নাম করে কিছু ব্যক্তি প্রতিষ্ঠানকে নিজেদের মতো করে পরিচালনা করে আসছিলেন, তাই জনস্বার্থে সরকার এটি অধিগ্রহণ করেছে। নগদ এখন সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। ডাক বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এটি পরিচালনা করবে। গভর্নর আরও বলেন, নগদে আগের সব ধরনের গ্রাহক সুবিধা বহাল থাকবে, তাই গ্রাহকদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বরং এখন নগদ আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। এই সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক উপস্থিত ছিলেন। আর এদিকে শেখ হাসিনা সহ সবার লাল পাসপোর্ট বাতিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সব মন্ত্রী ও সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। গেল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কূটনৈতিক পাসপোর্ট রিভোক, বাতিল ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার সমর্পণের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জারি করার নীতিমালাগুলো হলো সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্য সহ যেসব ব্যক্তি কোনো পদে অধিষ্ঠিত থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন, উক্ত পদে তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উল্লেখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত 2টি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে। আর এদিকে এবার বন্যা নিয়ে ডক্টর ইউনূসকে যা বললেন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়া হয়নি। বাঁধের মুখ স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। মূলত উচ্চতার কারণেই পানি উপচে পড়েছে। বৃহস্পতিবার প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত, এতে 2 প্রতিবেশী দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ভারতীয় হাই কমিশনারকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন দেশের 10 জেলার 36 লাখের বেশি মানুষ বন্যা দুর্গত।
তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এরই মধ্যে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত সবসময় আগ্রহী। ভারতের সঙ্গে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। ইউনূস সেন্টারের সঙ্গেও ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে। এই সুসম্পর্ক অবশ্যই চলমান থাকবে, সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে। এছাড়া পানি বন্টন চুক্তি নিয়ে ভারত বাংলাদেশ কাজ করবে বলে বৈঠকের প্রণয় ভার্মাকে জানিয়েছেন ডক্টর ইউনূস। পানি ও নদী বিষয়ে দুদেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার বিষয়েও ভারতীয় হাইকমিশনারকে বলেছেন তিনি। বৈঠকের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন বলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম জানিয়েছেন। আর এদিকে পরিবারের চিন্তায় বাংলাদেশ প্রবাসীদের নির্ঘুম রাত। বাংলাদেশের বেশ কিছু জেলা স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ায় মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই পরিস্থিতিতে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে। তাদের অনেকেরই পরিবারের সদস্যরা বন্যা কবলিত এলাকায় বসবাস করেন। বন্যার তাণ্ডব শুরু হওয়ার পর থেকে তারা আর নিজেদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। পরিবারের সদস্যরা বেঁচে আছেন নাকি নেই, এই অনিশ্চয়তা তাদেরকে দিনরাত উদ্বিগ্ন রাখছে। শারজাহবাসী আকরামের জীবন এখন এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করেছে। গত কয়েকদিন ধরে তিনি নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। তার মন কেবল একটা চিন্তায় ভরা, তার পরিবারের সদস্যদের নিরাপত্তা। খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, গত 3 দিন ধরে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। শেষবার যখন তারা কথা বলেছিল তখন তার পরিবার জানিয়েছিল যে তাদের এলাকায় ভয়াবহ বন্যা হচ্ছে এবং পানি দ্রুত বাড়ছে। সেই থেকে আর কোনো যোগাযোগ হয়নি। আকরাম বলেন, আমরা ফোনে সার্বক্ষণিক নজর রাখছি, খবর দেখছি, কিন্তু তাদের বেঁচে আছে কিনা তা জানি না। আমার গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। খবর পড়ে জানতে পেরেছি আমাদের পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে। তারা যতটুকু পেরেছেন ততটুকু নিয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। আশরাফুল মোবারক নামের 34 বছর বয়সী আরেক প্রবাসী থাকেন আমিরাতের দেরাতে। তিনি ফেনীতে বসবাস করা তার পরিবারের জন্য খুবই চিন্তিত। আশরাফুল বলেছেন, 21 সন্ধ্যায় আমার মা জানায় পানি বাড়িতে প্রবেশ করেছে এবং তারা উপরের দিকে উঠে গেছে, কিন্তু 23 তারিখ যখন আমি আবার তাদের সঙ্গে যোগাযোগ করি তখন আর কল ঢুকছিল না। তবে পরবর্তীতে মোবারক তার গ্রামের এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারেন তার পরিবারের সদস্যরা ভালো আছেন, তবে বাড়িঘর সহ সবকিছু তলিয়ে গেছে। তার এই অসহায় অবস্থা সবার মনে দুঃখ ও চিন্তা জাগিয়ে তুলেছে। এই প্রবাসীদের মতো হাজার হাজার প্রবাসীরা হয়তো এখন একই দুঃস্বপ্ন দেখছে। এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে অনেকে নিজেদের প্রিয়জনদের খোঁজে হাবুডুবু খাচ্ছেন। আর এদিকে সৌদি আরবেও ভয়াবহ বন্যা। সৌদি আরবে অভূতপূর্ণ ভারী বৃষ্টির ফলে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মক্কা অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে, যানবাহন পানিতে ডুবে গেছে এবং জনজীবন বিঘ্নিত হয়েছে। সৌদির জাতীয় নিরাপত্তা অপারেশন সেন্টার এবং আবহাওয়া বিভাগ আগেই মক্কা অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। তায়েফ, আরদিয়াদ, আদহাম, বনি ইয়াজিদ ও মাইসান এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। এছাড়া নাজরান, জিজান, আসির, আলবাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্রতার প্রবাহ এবং আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্মমণ্ডলীয় বেল্টের স্থানান্তরের কারণে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরব আবহাওয়া কেন্দ্রের বিশেষজ্ঞরা জিজান, আসির, আলবাহা, মক্কা ও মদিনা জুড়ে নতুন করে মেঘের পূর্বাভাস দিয়েছেন এবং জাজান ও আসিরে প্রচণ্ড বজ্রঝড়ের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন। আরব আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলোতে বিশেষ করে জিজান, আসির, আলবাহা, মক্কা ও মদিনায় অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জিজান ও আসিরে প্রচণ্ড বজ্রঝড়ের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে উপত্যকা ও প্রাচীরগুলোতে বন্যার ঝুঁকি বেড়েই চলেছে। আর এদিকে এবার কাবা ইমামের বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য দোয়া। পবিত্র কাবা শরীফের ইমাম, হারামাইনের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন, বিশ্ববিখ্যাত আলেম শাইখ ডক্টর হাসান আল বুখারী হাফিজাহুল্লাহর আমন্ত্রণে গেল শুক্রবার আন্তর্জাতিক কিরাত সংস্থা মহাসচিব, বিশ্ববরেণ্য আলেম ও কারি শাইখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ ওনার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের এক গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যার কথা। সাক্ষাতের সময় শাইখ সাদ সাইফুল্লাহ মাদানী বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য পবিত্র কাবা শরীফের ইমামের কাছে দোয়া
ও সমবেদনা জানান। ইমামও বাংলাদেশের জনগণের জন্য দোয়া করেন এবং তাদের দুঃখে সঙ্গী হওয়ার আশ্বাস দেন। এ সময় তিনি বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নেন, বন্যা ও আহত এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনার সাথে দোয়াও করেন। এ সময় সাক্ষাতে উপস্থিত ছিলেন মিশরের বিখ্যাত শায়েখ মুস্তফা আল বাসরতি ও কাতারের ইমাম শায়েখ সাইয়েদ মাহফুজ প্রমুখ। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।